পছন্দ করেই হয়, কিন্তু সুখী দাম্পত্য হয় কি? পছন্দের সঙ্গে বোঝাপড়াই দিতে পারে চিরকালীন সুখী দাম্পত্য। সুখী দাম্পত্যের জন্য এখনই লগ ইন করুন mysoulmate.co.in বা ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান সর্ববিষয় জ্যোতিষ, এবং অনুষ্ঠানের সূচনাতেই বোঝা যায় যে সর্ববিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠানে আলোচনা হয়। এবং শুধু আলোচনা হয় বললে ভুল হবে, আমাদের ওপারে যারা আপনারা থাকেন তারা অপেক্ষা করেন যে কখন এই অনুষ্ঠানটা আসবে এবং কি কি বিষয়ের উপর আলোচনা করা হয়। এবং নিখাত জ্যোতিষ, তার সঙ্গে জড়িয়ে রয়েছে আমাদের একদম হালফিলের বিভিন্ন ঘটনা। সঙ্গে কৌশিক ডিকাশ্যপ, অনেক স্বাগত দাদাকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। নমস্কার, সকলকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের আমার শ্রদ্ধা এবং প্রণাম। আজকে যেহেতু 1 জুলাই, সামগ্রিক ডক্টরস ফ্রেটার্নিটিকে আমাদের এই মঞ্চের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তাদের সমাজসেবার কর্মে তারা আরও ভালো করে ব্রতী হোক। সাধারণ মানুষ আমরা সকলে তাদের কাছে উৎসর্গীকৃত বলতে গেলে, এই আধুনিক যুগ সাপেক্ষে অন্তত। সুতরাং তারা যত নিজেরা ভালো থাকবেন, আমরাও সকলে ভালো থাকব। সুতরাং সকল ডাক্তারবাবুদের প্রতি আমাদের তরফ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। বলার তো অনেক কিছু আছে, বলতে গেলে 25 মিনিট কম পড়ে যায়, আর মঞ্চটা জ্যোতিষের বাইরে অন্য কিছু হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি হয়ে যাবে এটা ঠিক বলাও বোধহয় আমার ঠিক হচ্ছে না। তার কারণ জুলাই মাস তো সবে আজকে শুরু হলো। জুন মাসের 6 তারিখ মঙ্গলকেতুর একত্রীকরণ সিংহ রাশির ঘরে যখন হয়েছিল, তার 1 মাস 1.5 মাস আগের থেকে আমরা কিন্তু সামগ্রিক বিশ্ব সংসারের বিষয় থেকে আমার রাজ্য অবধি সামগ্রিক বিষয় নিয়ে একটু চোখ খোলা রাখার কথা, সতর্কবাণী, প্র্যাকটিক্যালি সতর্ক বার্তা না, ওটা সচেতনতার বার্তা। কিন্তু সচেতন আমরা হই কতটা এটা বলা খুব মুশকিল। বাঙালিরা আরও কতটা হই এটা তো আরও বলা মুশকিল। অনেক কিছুই বলা যায়, অনেক কিছুই বলার আছে, চিরবির চিরবির করছে ভেতরটা। কিন্তু ওই মুশকিল একটাই, বারবার আমি যেটা বলি, মানে দোষটা আমি দিদিদের ঘাড়ে চাপাই, মানে মিডিয়ার ঘাড়ে চাপাই। যে কারোর কাছে বুম নিয়ে পৌঁছে যাওয়া আর ওই ক্যামেরার ফ্ল্যাশ লাইটটা ফেলার পড়লে আমাদের এই সমাজের যে অবক্ষয়, সেটা আরও বেশি ত্বরান্বিত হচ্ছে বলে আমার মনে হয়। তার কারণ, যাকে টিভি পর্দায় দেখা যায়, সোশ্যাল মিডিয়ার পর্দায় প্রচুর দেখা যায়, সাধারণভাবে যাদের দেখা যায় না, এটা মনস্তত্ত্ব। ফ্রয়েডের থেকেও ভালো ধরেছিলেন মার্ক জুকারবার্গ। যার ফলে যাকে প্রচুর পরিমাণে দেখা যায়, সোশ্যাল মিডিয়াও হতে পারে, মেন স্ট্রিম মিডিয়াও হতে পারে, আমরা সাধারণভাবে ভেবে নিই বোধহয় সে খুব বোদ্ধা, যে কোনো বিষয়ের লোকই হতে পারে। মুশকিল হচ্ছে প্রকৃত যারা বুঝদার মানুষ যে কোনো বিষয় সম্পর্কে, তাদের কথাবার্তা, তাদের চিন্তাভাবনা দেখলে শুনলে আপনি আমি পরিপুষ্ট হই। কিন্তু যাদের মধ্যে নিজেদের কোনো বোধগম্য নেই, তারা যখন ওই দিদিদের ক্যামেরার ফ্ল্যাশ কিংবা বুমের সামনে বকতেই থাকেন, কি বকছি সেটা বোঝেন না। যেহেতু তাকে প্রচুর পরিমাণে দেখা যায়, কোনো পার্সেন্টেজের মানুষ কিন্তু ভেবে নেন যে উনি যা বললেন তার পেছনেও একটা, ওই কুযুক্তির পেছনেও একটা যুক্তি খোঁজার চেষ্টা করেন। না, সত্যিই তো এটা বোধহয় এরকম, ঠিকই তো বিষয়টা। এটা সর্বক্ষেত্রে হয়, শুধু রাজনৈতিক ক্ষেত্রে বললে আমি অন্যায় করব, আমি সেটা কখনোই বলবো না। সেটা জ্যোতিষশাস্ত্রে হয়, চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রে হয়। প্রকৃত আজকের এই চিকিৎসক দিবসে দাঁড়িয়েও সেই অর্থে চিকিৎসক নয়, তারা চিকিৎসার অনেক কথাবার্তা বলে এমন জ্ঞানগম্য বক্তৃতা ঝেড়ে দেন কখনো কখনো, আপনি আমি কনফিউজড হয়ে যাই। আপনি আমি ভাবি বোধহয় উনি খুব বোঝেন, উনি যেটা বলছেন, হ্যাঁ এটা তো এরকমও হতে পারে। কিন্তু ওনার মন গড়া, ওনার ভাবটা নিম্নগামী, সেই নেগেটিভিটিটা উনি কিন্তু ছড়িয়ে দিয়ে চলে গেলেন। আর
কেউ কারোর পার্সোনাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়াতেই পারেন, কত ছড়াবেন, সব কিছু ভাইরাল হয় না। আর ভালো জিনিস তো ভাইরাল কমই হয় সাধারণভাবে, অনেক দেরি করে হয়। মন্দ জিনিস ভাইরাল হয়, কিন্তু তারা ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে খুব বেশি ছড়াতে পারবেন না। সেখানেও যদি ওই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ওনার বক্তব্য বা কোনো রকম কথাবার্তা বা ছবি দিদিদের মতো মেন স্ট্রিম মিডিয়া, সে টেলি হোক আর পেপার মিডিয়াই হোক, তারা যদি ওটাকে হাইলাইট না করে, আমি জানি না এই সমস্ত নিম্নরুচি নিম্নগামী মানসিকতার বাঙালিদের ক্যামেরার ফ্ল্যাশলাইটের সামনে এনে কি লাভ বাঙালির হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের হচ্ছে, আমার জানা নেই। বারবার এই প্রশ্নটা আমি তুলি। আর প্রত্যেকটা যখনই ঘটনাবলী ঘটছে যে কোনো ধরনের, দেখুন এটাই প্রমাণ হচ্ছে। আর এটার পেছনেও একটা বৃহৎ, আমার মতে একটা বৃহৎ কারসাজিও আছে। কারণ ভালো আর মন্দের একটা যদি লড়াই লাগিয়ে দেওয়া যায়, এটা মানে ওয়েল অর্গানাইজড হতে পারে, তাহলে মূল ইস্যুটা থেকে মানুষের চোখ সরে গিয়ে ওই কাদা ছোড়াছুরিটা নিয়ে মানুষ এনগেজ হয়ে যাবে। প্রত্যেকটা ক্ষেত্রে আমি দেখি পশ্চিমবঙ্গের ইস্যুতে এরকম হয়। হঠাৎ কিছু বিবেক জাগ্রত বান, ওই আগে ছোটোবেলায় যখন ঠাকুমা দিদিমার হাত ধরে বা মাসি পিসির হাত ধরে, দিদিও নিশ্চয়ই গেছেন, এখনকার দিনের আমাদের ছেলেমেয়েরা জানে না সেটা, যখন বড় বড় যাত্রা হতো হঠাৎ করে একটা ওই নারদের বেশের মতো বেশ করে একটা বিবেক এসে গান গাইতো, তাই না দিদি? তো ওরকম বিবেক মাঝে মধ্যে দাঁড়িয়ে পড়ে, বিশেষ করে আমাদের যারা সরকারি দল আছে তাদের মধ্যে থেকে, সেইটাকে নিয়ে মানুষের দৃষ্টি ঘোরানোর একটা খেলা হতে পারে। সুতরাং সেই খেলাটা খেলবেন না মূল ইস্যুটায় বাঙালির পাউডার হয়ে যাওয়া সিদ্ধারাটাকে জোড়া লাগাবো আমরা, সেটা ভাবার প্রয়োজনীয়তা যথেষ্ট পরিমাণে আছে। মানে আমার তো কথাবার্তা শুনে মনে হচ্ছিল আমরা বোধহয় সেই আদিম যুগে চলে গেছি। কারণ মানুষ যখন জানোয়ারের সাথে লড়াই করে বনে জঙ্গলে পারত না, তখনই কিন্তু মানুষ আস্তে আস্তে নিজেদের সংঘবদ্ধ করা শুরু করলো। সেই থেকেই সংঘবদ্ধ জীবন অ্যাকচুয়ালি মানুষ নিজের বাঁচার তাগিদে করলো বন্য প্রাণীদের হাত থেকে বাঁচার জন্য। এবার আজকে 2025-এ এআই এর যুগে, রোবোটিক্সের যুগে, যখন আমাদের একজন ভারতীয় মহাকাশে এখন স্পেস স্টেশনের মধ্যে পরীক্ষা নিরীক্ষা করছেন, সেই সময় যদি আমাদের ভাবতে হয় যে দলবদ্ধভাবে ছেলে মেয়েরা একসাথে থাকবেন বা মেয়েরা একসাথে থাকবেন, তবে তারা স্কুল কলেজে যেতে পারবেন, অফিস কাছারিতে যেতে পারবেন, তাহলে 2025টাকে আমার মনে হয় 2025 আমরা লিখি, পেছনে একটা বিসি লিখে দিই, মানে বিফোর ক্রাইস্ট, তাহলে এটা বোধহয় অ্যাকসেপ্ট করার মতো হবে। তাতেও হবে না, তাতেও অ্যাকচুয়ালি হবে না। তার কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রের বয়সই 6500 বছর, সেখানে 2025-এ কী করে হবে? তাহলে ওখানে একটা 0 বা একটা 5 বাড়িয়ে দিতে হবে, যাতে 20,000 বা 25,000 বছর আগের কেসে আমরা চলে যাই মানব সভ্যতা, তাহলে এটা হতে পারে। যাই হোক, আজকে দিদি একটা কপালে টিপের ওপরে টিপ লাগিয়ে এসছেন, কারণ বিপত্তারিণীর পুজো করেছেন, সমগ্র বিপদ থেকে নিজেকে, নিজের সংসারকে, স্বামী সন্তানাদিকে রক্ষা করার উদ্দেশ্যে। সেই জন্যেই সেই বিশেষ সিঁদুরের টিকাটা তিনি দিয়েছেন, সেটা আমি বুঝতেই পারছি। কিন্তু এই বিপদ ব্যক্তি জীবনের ক্ষেত্রে তো শুধু না, সামগ্রিক সমাজের ক্ষেত্রে, আমাদের মানে জাতির ক্ষেত্রে এটাকে আমাদের কিন্তু ভাবার দরকার আছে। কারণ আমরা মানুষ একটাই কারণে, তার কারণ এই 84 লক্ষ যে যোনি আছে শাস্ত্র বর্ণিত, এই 84 লক্ষ যোনির মধ্যে মানুষেরই একমাত্র ক্ষমতা আছে যে আমরা চুজ করতে পারি। বাদবাকি কেউ কিন্তু চুজ করতে পারে না, তাদের গতানুগতিক জীবনচর্চা হয়, আমরা চুজ করতে পারি। দিদির ইচ্ছা আজকে পুজোর দিন এই ধরনের কালারের শাড়ি জামা পরবেন, একটা নিজের বিন্দির ওপরে আর একটা ঠাকুরের টিপ লাগাবেন, দিদি চুজ করেছেন,
এই ড্রেসটাকে। একটা বাঘ বা সিংহ আজকের দিনে কি কপালে দিদির মতো টিপ লাগিয়েছে? বা সুন্দর দেখতে একটা ময়ূরও কি টিপ লাগিয়েছে? নিশ্চয়ই লাগায়নি। কারণ তাদের হাতে চুজিং ক্যাপাবিলিটিটা নেই। আপনার আমার হাতে আছে, আমি আপনি চুজ করি। সেই জন্য চুজ করার সময় আপনাকে আমাকে ভাবা উচিত আমি আপনি কি চুজ করছি, কাকে চুজ করছি, কাদের চুজ করছি, কেন চুজ করছি। এই ধ্যান ধারণা আমাদের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন চর্চায় যদি আমরা সঠিকভাবে পালন না করি, তাহলে অভয়া 1, 2, 3, 4 অনবরত ঘটছে। কিন্তু যখনই এগুলো কলেজ প্রেমাইসেসের মধ্যে ঘটছে, সেগুলো আমাদের চোখের সামনে চলে আসছে, যেটা দেখে শুনে আমরা হতবাক হচ্ছি। হতবাক হওয়ার তো কিছু নেই, তার কারণ আপনি আমি চুজ করেছি যে সমাজটা এইভাবে যাবে। আপনি আমি চুজ করেছি যে এর সঙ্গেই আমরা আছি। আপনি আমি চুজ করেছি এই বর্বরতা আপনি আমি সহ্য করব। আপনি আমি চুজ করেছি যে এই দুর্নীতি জালিয়াতি আপনি আমি চুজ করব। আপনি আমি চুজ করেছি যে ডাক্তারের ভেকধারী অরিজিনাল সে ডাক্তারের হয়তো শিক্ষাই গ্রহণ করেনি, সে কাঁধে স্টেথো লাগিয়ে আপনাকে আমাকে চিকিৎসা করবে। অরিজিনাল যারা শিক্ষিতই না, তারা আপনার আমার বাড়ির ছেলে মেয়েটাকে শিক্ষাঙ্গনে পড়াবে। সব চুজ কিন্তু আপনি আমি করেছি। তার কারণ আপনার আমার মধ্যেই একমাত্র চয়েস ক্ষমতা আছে 84 লক্ষ জনের মধ্যে। কারণ আপনি আমি হুঁশযুক্ত মানওলা মানুষ। হুঁশ আছে কি নেই, বিচার খুব ঠান্ডা মাথায় করতে হবে, কোনো উত্তেজনা নেই এখানে। তাহলে আমরা এগোবো। কেউ ফোনে আছেন, নিয়ে নিই। এবার তাকে আমি কি গাইড করব? জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গাইড করব। সেই গাইডেন্সটা ওনার যদি মনে হয় উনি গ্রহণ করবেন, না মনে হলে করবেন না, কারণ ওনার হাতে চুজিং ক্যাপাসিটিটা একদম ঠিক। এবার ওনার যদি মনে হয় যেটাকে কৌশিক ডিকাশ্যপ যা বললেন সেটাকে গ্রহণ করা যায়, করা উচিত, এবং যেভাবে বললেন সেইভাবে জীবনটাকে এগোনো উচিত, সেটা ওনার হাতে, আমার হাতে নেই। ইভেন অ্যাস্ট্রোলজির হাতেও নেই। উনি আমাকে চুজ করেছেন আমার কাছে কিছু জানবেন বলে, তাই আমার এখানে ফোন করেছেন বলে আমি ধরে নেব, সেটা নাও হতে পারে। কোনো একজন জ্যোতিষীকে সিটিবিএনের পর্দায় জ্যোতিষশাস্ত্রীরা আসেন, আমার সম্পর্কে জিজ্ঞাসা করলেই হলো। তার মানে তার ওইটুকুনই চাহিদা, এর বাইরে চাহিদা নেই। কিন্তু সুতরাং যারা ফোন করেন তাদের চয়েস, তারা কেন ফোন করছেন, কি কারণে ফোন করছেন, কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করবেন, করার মতো হলে তবেই করবেন, আদৌ করার মতো কিনা আপনারা বিচার বিশ্লেষণ করবেন, এবং যদি করার মতো হয় তাহলে আপনাদেরই প্রয়োগ করতে হবে। এটাই জ্যোতিষশাস্ত্র বলে। কিচ্ছু, বারবার আমি বলি, আমি কিচ্ছু করে দিইনি আজ অবধি হাজার হাজার মানুষকে, আগামী দিনেও করে দেব না। জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্বের মাধ্যমে তার জীবনটা যাতে সঠিক দিশায় যায়, জ্যোতিষশাস্ত্র সংখ্যাতত্ত্ব আমাকে যেটা দেখাচ্ছে, আমাকে কি দেখাচ্ছে তো যিনি ফোনে আছেন তিনি জানেন না, কিন্তু আমি অ্যানালিসিস করে বোঝানোর চেষ্টা করি। এটা দেখছি, তাতে আমার মনে হচ্ছে এটা আমি চুজ করছি অ্যাস্ট্রোলজির মধ্যে থেকে। ওটা মঙ্গলকেতুর অঙ্গারক দোষ সারা পৃথিবীতে ডিভাস্টেশন ঘটাবে, সারা পৃথিবীতে যুদ্ধবিগ্রহ থেকে, বিস্ফোরণ থেকে নানাবিধ ঝামেলা ঝঞ্ঝাট অশান্তির মধ্যে ফেলবে, এটা কমন ফ্যাক্টর। বাট এই মঙ্গলকেতুর অ্যামালগামেশনে যারা ধরুন এই সময় যে সন্তানগুলো জন্মাচ্ছে, যে মাতৃক গর্ভ থেকে যাদের জন্ম হচ্ছে, এই মঙ্গলকেতুর অ্যামালগামেশনই সঠিক লগ্নকেন্দ্রিক তার জন্মচার্ট তৈরি হলে তাকে কিন্তু বড় কেমিক্যাল ইঞ্জিনিয়ারও বানাতে পারে। এই মঙ্গলকেতুর একত্রীকরণ তাকে কিন্তু আগামী ভবিষ্যতের জন্য কোডিং বা এই রিলেটেড আইটি কিংবা কম্পিউটার রিলেটেড জায়গায় দুর্দান্ত করতে পারে। সুতরাং তার জীবন কি ধ্বংসাত্মক হবে? অন্য ক্ষেত্রে হয়তো শারীরিক ক্ষেত্রে কিছু প্রবলেম হবে, কিন্তু পজিটিভ ক্ষেত্রে এগুলোও হবে। সুতরাং সামগ্রিক অর্থ আর ব্যক্তি জীবনের চর্চায় তখন খালি মঙ্গলকেতুর অঙ্গারক দোষ বললে হবে না। ওই মঙ্গলকেতুর অঙ্গারক দোষ তাকে কি জ্বালাচ্ছে, নাকি ওই আগুনটা নিয়ে তার জীবনের প্রোডাকশানও সে করছে? কি করে করবে এটাই জ্যোতিষশাস্ত্র দেখায়।
এটাই আমি বলার চেষ্টা করি, চয়েস ইজ ইয়োর্স। যারা ও প্রান্ত থেকে ফোন করেন বা আমার চেম্বারে আসেন, এখন কেউ আছেন, একদম। নিয়ে নি দিদি। হ্যালো, হ্যাঁ ম্যাম, নমস্কার ম্যাম। নমস্কার, কে বলছেন? আমি সপ্তর্ষি মণ্ডল, বাঁকুড়া থেকে। বাঁকুড়া থেকে সপ্তর্ষি মণ্ডল, বলে ফেলুন। আপনার হ্যাঁ, সম্বন্ধে স্যার। জানবেন সপ্তর্ষি? হ্যাঁ স্যার, হ্যাঁ ম্যাম, আমি আমার শুনছি। ডেট অফ বার্থ সপ্তর্ষি? হ্যাঁ, 6 আগস্ট 6 আগস্ট 1999। 999। সময়? সকাল 9:18। 9:18? 9:18 9:18 সকাল। জন্মস্থান কি বাঁকুড়াতেই? হ্যাঁ ম্যাম, বাঁকুড়া। বাঁকুড়া প্রপার টাউনেই তো? হ্যাঁ, ওই তালডাংরা বলে একটা এলাকা আছে তালডাংরা। ওখানে। কি বার ছিল? হ্যাঁ, স্যার, জন্মবার? শুক্রবার। শুক্রবার দিন জন্ম ছিল। আপনি সপ্তঋষির মধ্যে কোন ঋষি, নাকি 7 ঋষি একসাথে? সাতত্রিশ সপ্তর্ষি। আচ্ছা, কন্যা লগ্ন বৃষ রাশি, তাই তো? হ্যাঁ স্যার। কন্যা লগ্ন বৃষ রাশি, বক্রী অবস্থায় শুক্র সিংহে দ্বাদশে বসে আছে। ভালো তো। একাদশপতি ভাগ্যস্থানে তুঙ্গী, ভাগ্যপতি দ্বাদশে বসে আছে, চতুর্থপতি অষ্টমে বসে আছে, শনিও সেখানে বসে আছে। বাঁকুড়ায় তো থাকার কথা না, কি করছেন বাঁকুড়ায়? স্যার, এখন প্রিপারেশন করছি। 2023 সালে আমার এমএসসি কমপ্লিট হয়েছিল, তো তারপর থেকে কম্পিটিটিভ এক্সামস এর জন্য প্রিপারেশন করছি। কম্পিটিটিভ এক্সাম মানে কিসে এমএসসি কমপ্লিট হয়েছিল? এমএসসি করেছিলাম কেমিস্ট্রিতে। কেমিস্ট্রিতে এমএসসি করেছিলেন? তা কেমিস্ট্রিতে এমএসসি করে আপনি কি ওই হিন্দুস্তান পেট্রোলিয়াম বা আইওসি এইসব ধরনের কোম্পানির জন্য করছেন, না কিসের জন্য করছেন? না না স্যার, আমি অ্যাকচুয়ালি ব্যাংকিং এর জন্য ট্রাই করছি। কেমিস্ট্রির সঙ্গে ব্যাংকের কি সম্পর্ক? স্যার আসলে মানে আমি জিজ্ঞাসা করছি। হ্যাঁ স্যার, পিএইচডি করার প্রথম দিকে ইচ্ছে ছিল, কিন্তু তারপর আর কি মানে প্রথমবার একটা অ্যাটেম্প্ট নিয়েছিলাম, তখন হয়নি আর কি কয়েকটা নাম্বারের জন্য। পিএইচডি এখানে হওয়াটা একটু মুশকিল আছে, বাট আপনি তো ঠিক আছে ব্যাংকিং চেষ্টা করছেন, সেটা আপনার ইচ্ছা। কিন্তু প্রথম কথা হচ্ছে যে তাহলে আর ফালতু কেমিস্ট্রিটা, এত সুন্দর একটা সাবজেক্ট, আমার খুব প্রিয় সাবজেক্ট এটা, কেমিস্ট্রিটা এত সুন্দর একটা সাবজেক্ট পড়ে তাহলে ব্যাংকিং সেক্টরেই যখন যাবেন, এত পড়াশোনা বেকার করলেন কেন? কারণ এমএসসি অবধি করতেও তো যথেষ্ট পরিশ্রম এবং যথেষ্ট মেধাবৃত্তি আপনাকে দেখাতে হয়েছে, তাই না? হ্যাঁ স্যার, অনেকটা টাইমও লেগেছে। হ্যাঁ, তো লাগবে তো, স্বাভাবিক ব্যাপার। এবার আপনি ব্যাংকিং চেষ্টা করছেন, সেটা আপনার ইচ্ছা, 100% করতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু কেমিস্ট্রির মেধাটা ড্রেন হলো, আমার কথা হচ্ছে এটা। জবের জন্য একটু বেশি একটু চিন্তিত ছিলাম আর কি। জব তো পাওয়ার মতো জায়গা আপনার বর্তমান সময়ই আছে। আপনি যদি পশ্চিমবঙ্গের বাইরে গিয়ে যে কোনো কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বা রিলেটেড কোনো ইন্ডাস্ট্রিতে ট্রাই করেন, জব 100% আপনার হতেই পারে, সেটা আপনার হাতে, সেটা তো আমার হাতে না। বললাম তো আমি, 1 এপ্রিল থেকে এই বছরের আপনার জবের জন্য অপরচুনিটি তৈরি হয়ে বসে আছে। আমি দশা না দেখেই বলছিলাম, কারণ ট্রানজিট পার্ট আমার মাথায়, আপনার দশাও সেটা শ্যুট করছে। এবার যা দিচ্ছেন দিন, ভালো করে দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট আর কি, সেখানে হয় কি না। 8-6-14, 5 9-5-14, এই বছর আর সামনের বছর 2 বছরের মধ্যে যদি ব্যাংকিং সার্ভিস হলো তো হলো, ঠিক আছে? না হলে কিন্তু আমার মনে হয় আপনি মুখ ঘুরিয়ে অন্য চাকরির জন্য পশ্চিমবঙ্গের বাইরে চেষ্টা করতে পারেন। আপাতত হলদিয়া পেট্রোকেমে যদি চান্স লাগাতে পারেন তো চলবে, অন্য পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতেও চান্স লাগাতে পারলে চলবে। আপনার ম্যাক্সিমাম পশ্চিমবঙ্গের বাইরে গেলে আপনার ওয়েস্টার্ন পার্ট ভালো, আর ওখানে তো গুজরাটে রিলায়েন্স ফিলায়েন্স সব আছেই, বা বোম্বে বেস্ট অনেক কোম্পানিও আছে, সেখানেও চান্স লাগানোর চেষ্টা করতে পারেন প্রাইভেটে। চাকরির জায়গা অন এই বছর এবং সামনের বছর। ব্যাংকিং দিন হয়ে যাওয়ার মতো পরিস্থিতি, যেহেতু ট্রানজিট পার্টে আছে, যদি মেরে দিতে পারেন ভালো, আমি সরকারি কর্মচারী, ঠিক আছে হলো। যদি না হয় এই বছর, তাহলে আমি বলবো সামনের বছর একটা প্রাইভেট চাকরি ধরুন। এই বছর তো প্রিপারেশন ব্যাংকে নেওয়াই হয়ে যাচ্ছে, সেগুলো একটু একটু করে নিজে আবার প্র্যাকটিস করবেন, করে আপনি সারা ভারতের যেখানে থাকুন সেখান থেকেই তো, সে এসবিআই হোক চাই আইবিপিএস হোক, আপনি দিতেই পারবেন, তাই না?
সেটা হলেই আপনার জন্য ভালো বলে আমার মনে হচ্ছে। ব্যাংকিং হলেও তো অবশ্যই বিভিন্ন রাজ্যেই দেবে, যেহেতু আপনি পুরুষ মানুষ, অতএব বাড়ির ভাত খেয়ে তো হবে না, বাঁকুড়ার লাল মাটি আর মোটা চাল হবে না, আপনার কপালে নেই। সে প্রাইভেট করুন আর সরকারি করুন, আলাদা ব্যাপার। এই বছর ব্যাংকের চেষ্টা করুন, না পেলে সামনের বছর প্রাইভেট জব ধরে নিন, ধরে নিয়ে আবার সঙ্গে ব্যাংকের চেষ্টা করুন। 25 এবং 26 এই দুটো বছর আপনার জন্য ব্যাংকিং সার্ভিসে এনগেজ থাকার জন্য, চেষ্টা করার জন্য ভালো হলে এর মধ্যেই হবে, না তো আপনার অনেক পড়াশোনা করেছেন, যথেষ্ট ভালো কর্ম হবে, যথেষ্ট ভালো রোজগার আপনার লাইফে হবে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট, ঠিক আছে? একদম, অনেক ধন্যবাদ। তবে একটা কথা আমি দাদাকে বলি যে এই যে একটা আমি সাবজেক্ট চুজ করলাম আমার এডুকেশন হায়ার স্টাডিজের ক্ষেত্রে, তারপর আমি চলে গেলাম অন্য ট্র্যাকে। না, এটা বাঙালি মানসিকতা, বাঙালি মানসিকতা, বাঙালি মানসিকতা, বাঙালি মানসিকতা। আমরা যতই দেখি সরকারি চাকরি বিক্রি হচ্ছে, এখন মানসিকতায় খালি একটা বদল এসছে দিদি। আমি চেম্বার টু চেম্বার যেটা খেয়াল করছি গত 1-2 বছর ধরে, যে রাজ্য সরকারি চাকরি তো এমনিই হচ্ছে না, আর রাজ্য সরকারি চাকরির ক্ষেত্রে এত দুর্নীতি, মানুষ খালি সরকারি চাকরি চাইলে যারা একটু বেশি পড়াশোনা করেছে তারা চেষ্টা করছে সবাই সেন্ট্রাল গভর্নমেন্ট রিলেটেড যে কোনো জায়গায় জব যদি পাওয়া যায়। খালি এই মানসিকতার পরিবর্তন হয়েছে। এবার সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি কেউ পেলে অবভিয়াসলি সে রাজ্যে থাকবে, তার কোনো মানে নেই, বাইরে তাকে যেতেই হবে। সুতরাং এইটুকুনি মানসিকতার বদল এসছে ধাক্কা খেয়ে, দুর্নীতি দেখে, যে আর রাজ্য সরকারের চাকরি তো আর এমনি হবে না, হলেও কোথায় বেচাবেচি হবে, দরকার নেই, চেষ্টা করলে সরকারি কেন্দ্রীয়ই করি, এটার খালি পরিবর্তন হয়েছে। কিন্তু আমি সরকারি চাকরি ছাড়াও পড়াশোনা কেমিস্ট্রিতে করি বা অন্য যে কোনো সাবজেক্টিভ করি, আমি ইঞ্জিনিয়ার, আমি অন্য কিছু, আমি যদি ব্যাংকিং সার্ভিস চেষ্টাই করব তাহলে নর্মাল গ্র্যাজুয়েশন করি না, অসুবিধার কি আছে? তার সঙ্গে সঙ্গে ব্যাংকিং চেষ্টা করি, তার আগে দেখে নিই আমার জন্মছকে ব্যাংকিং সার্ভিসের প্রবণতা আছে কিনা। কারণ ব্যাংকিংটাও তো আন্ডারটেকিং সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি আমি গভর্নমেন্ট ব্যাংকগুলোর ক্ষেত্রে ধরি, সুতরাং সেখানেও একটা সরকারের সংযুক্তিকরণ হচ্ছে কিনা সেটা আমাকে দেখতে হবে। আমার জন্মছকে চাকরি আছে কিনা, চাকরি থাকলে সেখানে সরকারি সাপোর্ট আছে কিনা, দেন আমি কোন ধরনের সরকারি কর্ম করব, এই 3টে বিষয়ে জানতে হয়, তারপরে চেষ্টা করতে হয়। কপালে চাকরি আছে কিন্তু সরকারি নেই, সরকারি চাকরির চেষ্টা করছি, বেকার করছি। কপালে হয়তো চাকরিই নেই সে খুব অর্থে, আমার হয়তো ইন্ডিভিজুয়াল প্রফেশন বা ব্যবসা হওয়া ভালো, আমি চাকরির চেষ্টা করেই যাচ্ছি, তাও আবার সরকারি, সময় নষ্ট। তাই ওই যে বললাম, চুজিংটা করতে হবে যে আমরা কি চুজ করব। কেউ আমাদের চাপিয়ে দেয় না, আমরা বলি চাপিয়ে দিয়েছে, কেউ চাপিয়ে দেয়নি। বোতাম টেপার সময় ওই ভোট কেন্দ্রে ঢুকে কেউ আপনাকে আমাকে চাপায় না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় অবশ্যই চাপায়, সেখানে আপনাকে আমাকে বোতামই টিপতে দেওয়া হয় না, আর যেখানে টিপতে দেওয়া হয় আপনি আমি তো চুজ করি। একদম। আপনাদের বলে রাখি যে একদম 17 তারিখ কিন্তু আসানসোলের চেম্বার রয়েছে, ও সব 10 তারিখ থেকে বুক হবে। আর হলদিয়া নতুন তো 24 তারিখ দিদি আগের দিনই বলেছিলেন, একদম 24শে জুলাই হলদিয়া, আবার হ্যাঁ বহুত দিন বাদ থেকে আবার হলদিয়াটা চালু করছি, পরে পূর্ব মেদিনীপুরের অন্যদিকেও চালু করব। আপাতত হলদিয়া দিয়ে শুরু, আগামী 24শে জুলাই প্রথম যাব আবার এগেইন। একদম একেবারেই যোগাযোগ করবেন। এবং 13ই অগস্ট দূরে দেরি আছে অনেক দেরি আছে, দুর্গাপুর বর্ধমান। মেন হচ্ছে 17ই জুলাই আসানসোল, 10ই জুলাই থেকে শুরু হবে বুকিং, এবং 24শে জুলাই হলদিয়া চেম্বার রয়েছে। অবশ্যই আজকে হাতে সময় নেই, অনেক ধন্যবাদ জানাবো দাদাকে, ধন্যবাদ আপনাদের জানাই, নমস্কার।